সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো বন্ধুরা, এখানে তুমি লক্ষ্য করতে পারতেছো যে উদ্দীপকে একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিছে। বলছে এই রেখাটি এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে, আর অপর একটা সরলরেখার সমীকরণ দিছে, বলছে এই রেখাটি ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, একটা এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে, একটা ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে। আর বলছে রেখাদ্বয়ের ছেদবিন্দু, তার মানে ওই দুইটা সরলরেখা একে অপরকেও ছেদ করে। তাহলে একে অপরকে ছেদ করে কোন বিন্দুতে? আর বিন্দুতে ছেদ করে। আচ্ছা ঠিক আছে, সৌজন্য সাপেক্ষ আমরা উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন সরাসরি চলে যাব আমরা আমাদের ক নম্বর কোশ্চেনটাতে। দেখো ক নম্বর কোশ্চেন এখানে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে, দেখছো? প্রথমে এখানে একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। বলছে বিন্দু তিনটি সমরেখ হলে এ এর সম্ভাব্য মান কত? আচ্ছা, আমি তো তোমাদের অনেকবারই বলছি যে কয়টা ওয়ার্ডের কথা বলছি? চারটা ওয়ার্ড। চারটা ওয়ার্ড কি কি? একটা হচ্ছে তোমার কোণ, প্রথমে আসবে কি বলতো? কোণ, ঠিক আছে? কোণ, তারপরে কি বলতো? তোমার সমান্তরাল, তারপরে সমরেখ, হ্যাঁ সমরেখ, ওকে, আর হচ্ছে কি বলতো? লম্ব। এই চারটা ওয়ার্ডের কোন একটা ওয়ার্ড যদি তোমার চোখের সামনে চলে আসে, তাহলে ভাববা এদের উত্তর আসলে তুমি কোথায় পাবে বলতো? ঢালে। ওকে, সরলরেখার ঢালে এদের উত্তর কি হবে বলতো? ঢাল। এক কথায় চোখ কান বন্ধ করে ঢালটা আগে বের করে ফেলবো, তারপরেরটা পরে দেখা যাবে। ঢালটা আগে বের করে ফেলবো, তারপরে দেখা যাবে যে আসলে আমাদের কি প্রমাণ করতে বলছে বা কি করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে কথা সেই কাজ। আমরা একটু দেখি ক নম্বরে কি কি বিন্দু দেওয়া ছিল। ক নম্বরে একটু দেখি, তোমার হচ্ছে প্রথম বিন্দুটা দেওয়া ছিল এ কমা এ স্কোয়ার কমা 2, আর এটা হচ্ছে এ কমা 1। এ স্কোয়ার কমা 2, আরেকটা হচ্ছে এ কমা 1, আর আরেকটা বিন্দু বলে দিছে 0 কমা 0। তাহলে এই তিনটা বিন্দু সমরেখ। সমরেখ মানে হচ্ছে কি জানো? মানে হচ্ছে যে দেখো, এই যে দেখো, এটা একটা সরলরেখা না? একই সরলরেখায় অবস্থিত তিনটা বিন্দু বা তিনের অধিক বিন্দুগুলোকেও কি বলবে বলতো? পরস্পর একে অপরের সমরেখ বলবে। সমরেখ, ওকে, মানে একই সরলরেখায় অবস্থিত। তার মানে তিনটা বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয়, তাহলে এদেরকে পরস্পর কি বলে? সমরেখ বলে। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখন সমরেখ হলে যে ব্যাপারটা হয়, আসলে ঢালটা আগে বের করে নিই। ঢালটা আগে বের করে নিই। যে ভাই আপনি বললেন যে আগে ঢাল বের করতে, ঢালটা আগে বের করে নিই। হ্যাঁ, তোমরাও আগে চোখ কান বন্ধ করে ঢাল দেখার সাথে সাথে ঢাল। তাহলে এখানে যেহেতু দুইটা মানে আলাদা আলাদা করে বিন্দু আছে, দেখো এই যে এই বিন্দু, তারপর আবার এই বিন্দুর সাথে এই বিন্দু, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ঢালও দুইটা বের করতে পারি। তাহলে ধরো প্রথম ঢাল, ধরো এটা M1 বের করতেছি, হ্যাঁ, এটার জন্য, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কি বলতো? x1, এটা হয়ে যাবে y1, এটা হয়ে যাবে x2, এটা হয়ে যাবে y2। তাহলে আমরা যদি তোমার এরকম দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে সেক্ষেত্রে সরলরেখার ঢাল বের করার সূত্র জানি কি? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। হ্যাঁ, এটাই কিন্তু আমার সরলরেখার ঢাল বের করার সূত্র যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে। তাহলে y2 মাইনাস y1 করলে y1 মাইনাস 2, তারপরে এখানে হবে কি বলতো? a মাইনাস a স্কোয়ার। ওকে, এরপরে এখানে তাহলে তোমার হচ্ছে 1 থেকে -2 চলে গেলে এখানে থাকবে -1, আর এখানে থাকবে হচ্ছে তোমার a মাইনাস a স্কোয়ার। কেউ কিন্তু আবার এই দুটাকে বিয়োগ করে দিও না, এটা কিন্তু সদিশ পদ না। সদিশ পদ না হলে যোগ বিয়োগ করা যায় না। ওকে, আচ্ছা, তাহলে এটা এইভাবে থাকলো। আরেকটা আমি বের করতে যাচ্ছি m2, আরেকটা হচ্ছে m2টা কীভাবে বের করবো? একই উপায়ে তোমার হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আর এখন কিন্তু আর ওই যে ওইটা থাকবে না, মানে এটা সে আগের মতন x1 y1 এটা তো আর থাকতেছে না। আমি তো এখন নতুন বিন্দু দিয়ে করতেছি, সেই জন্য আবার নতুন করে x1 y1 দেওয়া লাগবে। তাহলে সেক্ষেত্রে আমার এটা হবে, আমার ধরো x1, এটা হচ্ছে y1, এটা তখন হবে আমার নতুন x2, এটা হচ্ছে y2। তাহলে সেক্ষেত্রে আমি যদি সূত্র বসাই দিই, তাহলে আমি কি পাচ্ছি? y2 মাইনাস y1, তার মানে কি 0 মাইনাস 1, 0 মাইনাস 1, তারপরে তোমার হচ্ছে x2 মাইনাস x1, তার মানে কি বলতো? 0 মাইনাস a, 0 মাইনাস a। দেখো তোমরা কি বুঝতে পারতেছো? জাস্ট আমি হচ্ছে সূত্রে মানগুলা বসাইছি, দ্যাটস ইট, এর থেকে বেশি আর কিচ্ছু না। এখানে থাকবে -1, কারণ 1-এর মানে 1টা বড়, তো আমরা জানি যোগ বিয়োগে সবসময় কিন্তু বড় সংখ্যার আগে চিহ্নটা বসে। আর এখানে থাকতেছে কি? -a,
মাইনাসে মাইনাসে কাটা, তাহলে কি জাস্ট 1/a। এখন সমরেখ হলে ভাইয়া যে ব্যাপারটা হয় সেই ব্যাপারটা হচ্ছে এই যে সরলরেখার যে কোনো দুইটা বিন্দুর জন্য আমরা যদি ঢাল পাই m1, তাহলে পরবর্তী সরলরেখায় উপস্থিত পরবর্তী আরও একটা বিন্দুর জন্য ধরো এই যে আবার এই বিন্দু আর এই বিন্দু যদি নেই, তাহলে সেক্ষেত্রে ঢালটা কি সমানই পাবো। মানে একই সরলরেখার জন্য যত আমি জানি যে সরলরেখার তোমার হচ্ছে ভিন্ন ভিন্ন বিন্দু আছে, কিন্তু সেই বিন্দুগুলো যদি একই সরলরেখার উপরে উপস্থিত থাকে বা অবস্থিত হয়, তাহলে তার জন্য তুমি কখনোই ভিন্ন ঢাল পাবে না। একটা সরলরেখার জন্য তুমি কখনোই ভিন্ন ভিন্ন ঢাল পাবে না। একটা সরলরেখা জাস্ট একটাই ঢাল সারা জীবন শেয়ার করে। ওকে, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হয়ে যাবে বলো তো, সমরেখা হলে ঢালগুলা সমান হয়ে যাবে। তাহলে আমি প্রশ্ন মতে আমি বলতে পারি, তাহলে প্রশ্ন মতে হয়ে যাবে হচ্ছে আমার মাইনাস তোমার হচ্ছে, আচ্ছা এটা 1/a আগে দিই, তারপরে হচ্ছে মাইনাস এখানে থাকবে 1/a1, মানে সরি এটা এখানে পরে করবো, আগে a, ঠিক আছে এইটা ঠিক আছে। এখানে আমরা হচ্ছে এখন কি করবো, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন। সেটা কীভাবে করে দেখো, এখানকার a এখানকার নিচেরটা গুণ হবে কি বলো তো এখানকার উপরেরটার সাথে। তো আমি ধরে নিলাম যে -1টা মানে মাইনাসটা আসলে 1-এর সাথে, তাহলে সেই ক্ষেত্রে এখানে হচ্ছে তোমার কী হয় বলো তো এই পাশে, আচ্ছা এই পাশটাকে করে নিই তাহলে বেটার হয়। এই পাশটাকে করলে বেটার, তোমার হচ্ছে ধরো এটা নিচেরটার সাথে এটার উপরেরটা, মানে যেই পাশে ধরো আমি হচ্ছে নিচেরটা নিব তার অপোজিট পাশের উপরেরটা নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে এই যে দেখো -1টা আছে, তো এই যে দেখো আমি মাইনাসটা 1-এর সাথে ধরলাম, তাহলে এখানে কী হবে বলো তো -a। তাহলে মাইনাস এই পাশে চলে আসলে +a, এই পাশে থাকবে শুধুই 0। আচ্ছা, এখন দেখো এখানে কত হবে, a আর a যোগ করলে 2a, তার মানে 2a মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, এরপরে যে কাজটা করা যাবে সেটা হচ্ছে এখানে একটু লক্ষ্য করে দেখো যে ওহো এই স্কোয়ার না, এটা হচ্ছে 2a, মানে a আর a যোগ করলে 2a। দেখো এখান থেকে আমি এবার এটা কমন নিতে পারি, a কমন নিলে কি হবে 2 - a ইকুয়ালস টু 0। এরপরে যে কাজটা তুমি করতে পারো সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু দুইটাই গুণ আকারে আছে, দুইটাই কিন্তু গুণ আকারে আছে। তো তুমি কি করতে পারো, যে কোনো একটাকে রেখে আরেকটাকে যদি এই পাশে পাঠিয়ে দাও, যেমন 2 - a কে যদি 0-এর কাছে পাঠিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ওকে হয়, অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো যে 2 - a-টাকে তুমি রেখে দিচ্ছ আর এইটাকে তুমি পাঠিয়ে দিচ্ছ 0-এর কাছে, 0-এর সাথে যেটা ভাগ হয়ে দেখো এখানে গুণ অবস্থা আছে, তো এখানে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে যেটা কি হয়ে যাবে বলো তো 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 2 = a, মাইনাস এ পাশে গেলে +a, 2 = a মানে হচ্ছে কি বলতো a = 2। তাহলে দেখো আমরা কিন্তু a এর দুইটা ভ্যালু পেয়ে গেলাম। এখন এখানে একটা কথা আছে ভাইয়া, কথাটা হচ্ছে কি, যেটা আমরা আশা করি বুঝতে পেরেছি, অনেকটা মিডল টার্মের মতন, যে মিডল টার্মে আসলে লাস্টে যেটা হয় এখানেও সেটা হয়েছে। কিন্তু এখানে আমরা আরও একটা কাজ ভুলে করতে পারতাম, আর যদি করতাম তাহলে কিন্তু আমরা সবগুলো দেখো এখানে কিন্তু এর দুইটা মান আসে, যখনই মানে পাওয়ার যত হবে না ভাইয়া, মানও ততটাই আসবে। এখানে যদি a স্কোয়ার না থেকে যদি a³ থাকতো, তাহলে আমাদের কিন্তু 3টা মান আসতো, মানে এর 3টা মান আসবে, ঠিক আছে। পাওয়ার যত তোমার মানও তত। ওকে, যখন আমি a³ নিয়ে কোনো একটা সমীকরণ সমাধান করতে যাব, দেখবো যে আমি 3টা ভ্যালু পাচ্ছি। যখন আমি a স্কোয়ার নিয়ে সমাধান করতে যাব, তখন আমি অবশ্যই 2টা ভ্যালু পাবো। এমন হতে পারে 2টা ভ্যালু একই, কিন্তু 2টা ভ্যালু পাবো অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার 2টা ভ্যালু তো পাওয়াই লাগতো, এটা আমি জানতাম। তো এটা আগে হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও। এখন দেখো যে কাজটা আমরা ভুল করতে পারতাম, সেই ভুলটা হচ্ছে যে দেখো এখানে অনেকেই আমরা দেখো 1/a মাইনাস, দেখো এখান থেকে এটা কমন নিতে পারতাম, কমন নিলে এখানে কি 1 - a হতো, আর এখানে আসতো কি 1। তাহলে কি আমি বাদ দিতাম যে ভাই নিচেরে বাদ, আর এখানে থাকতো তাহলে 1, এখানে থাকতো -1 এই যে 1 - a এটা থাকতো। তারপরে এখানে আমি হচ্ছে এটা ভাগ অবস্থা আছে, গুণ করে দিতাম, এখানে হয়তো 1 - a, এখানে হয়তো -1, তাই তো। তারপরে এই যে দেখেন এখানে থাকতো -a, -1 এই পাশে চলে গেলে কি হতো বলতো -2, তাহলে a বা তাহলে a = 2। হ্যাঁ হতো, কিন্তু কি হতো না, এর তুমি একটা মান পাচ্ছ, 2টা মান কিন্তু পাচ্ছ না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব সাবধান যে আমরা একদম এই ধরনের তোমার সমাধানে যে এ বাদ দিয়ে দিব, চলকটা বাদ দিয়ে দিব, খুবই সাবধানে, ঠিক আছে। কারণ কি, যে বাদ দিলে এমন হতে পারে যে আমি আসলে 2টা মানের জায়গায় একটা মান পাচ্ছি। দেখো দেখি এটাও কিন্তু উত্তর মনে হচ্ছে, কিন্তু
এইটা তুমি যদি করো তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু নাম্বার দিবে না, দিবে না, ঠিক আছে, নাম্বার দিবে না। ওকে, তাহলে কিন্তু ভুলেও এই পদ্ধতিতে আগানো যাবে না, ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাইরা, তাহলে আমরা চলে যাব আমরা আমাদের পরবর্তী অঙ্কটাতে, যেখানে বলছে আর বিন্দুগামী এবং 3 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে সরলরেখার সমীকরণ বের করতে হলে আমরা মোট 2টা উপায় জানি। এক হচ্ছে কি বলতো, আমাদের যদি 2টা বিন্দু দেওয়া থাকলে তাহলে বের করতে পারি, আর হচ্ছে কি বলতো, একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া থাকলে, একটা বিন্দু একটা ঢাল দেওয়া থাকলে। তো এখানে দেখো একটা ঢালই দেওয়া আছে, শুধুমাত্র ঢালটাই দেওয়া আছে, কিন্তু বিন্দুটার কথা বলে দিয়েছে, মানে যে তোমার হচ্ছে আর বিন্দুগামী বলে দিছে, কিন্তু আর বিন্দুটাকে আমি সেটাই জানি না, কিন্তু এটা সম্পর্কে একটা তথ্য বলে দিছে। তথ্যটা কি, এই 2টা সরলরেখার ছেদবিন্দু দেখছো, এই যে রেখাদ্বয়ের ছেদবিন্দু, তার মানে এই সরলরেখা আর হচ্ছে এই সরলরেখাটা ছেদ করছে বলেই আমাদের ওই ছেদবিন্দু 8টা পাওয়া গেছে। তাহলে আমি যদি সরলরেখার ছেদবিন্দু বের করতে পারি তাহলে কিন্তু আমি আর এর মানও পেয়ে যাব। তো ভাইয়া সরলরেখার ছেদবিন্দু কিভাবে বের করে দেখো, আমি এখানে লিখে দিই, সবাই মনে রাখবে সরলরেখার ছেদবিন্দু বের করতে হলে তোমাকে সরলরেখাগুলা সমাধান করতে হবে, মানে সরলরেখার সমীকরণগুলোকে কি করতে হবে বলতো, সমাধান করতে হবে। সরলরেখার সমীকরণ বের করতে হলে সরলরেখার সমীকরণগুলা সমাধান করতে হবে। ওকে, সরলরেখার সমাধান করার তো আর কোনো ইয়া নেই, সরলরেখা তো সরলরেখাই লম্বা দাগ যাইতেছে, ঠিক আছে, কিন্তু আমাদের ওদের সমীকরণগুলো সমাধান করতে হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে সমীকরণগুলো আমরা হচ্ছে একটু লিখে ফেলি। সমীকরণ কি কি ছিল, এই যে দেখো তোমার y = 3x + 4, এটা y = 3x + 4, এটা আমি ধরে নিলাম আমার 1 নং সমীকরণ, ঠিক আছে, 1 নাম্বার সমীকরণ। তারপর একটা হচ্ছে 3x + y = 10, 3x + y = 10, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ, 2 নং। এই 2টা সমীকরণ, এই যে দেখো 3x + y = 10, হ্যাঁ, তাহলে এই 2টা সরলরেখার সমীকরণ আমরা যদি সমাধান করতে পারি তাহলেই আমরা পেয়ে যাব কি আমাদের ছেদবিন্দু। আচ্ছা, তাহলে সরলরেখার সমীকরণগুলো সমাধান করে কিভাবে, সমাধান করার আমরা মোট 3টা উপায় জানি। 3টা উপায়ের মধ্যে একটা উপায় হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে অপনয়ন, আর একটা হচ্ছে বজ্র গুণন বা আর গুণন, আর স্পেশাল একটা আছে যেটা আমি শেখাবো তোমাদের ক্যালকুলেটর দিয়ে। ওকে, আচ্ছা, এখানে বজ্র গুণনটা কিন্তু আমরা একেবারে ব্যবহার করি না, মানে একবারে না বললেই না, ঠিক আছে। আমরা হচ্ছে শুধুমাত্র প্রতিস্থাপন বা অপনয়ন, প্রতিস্থাপন বা অপনয়ন দিয়েই হচ্ছে সমীকরণগুলো সমাধান করার চেষ্টা করি, তো যেটা সুবিধা হয় আর কি। তো এখানে আমি যে ব্যাপারটা লক্ষ্য করতে পারছি যে আমার এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে যদি আমি সমাধান করতে যাই তাহলে আমার কাছে বিষয়টা একটু সহজ মনে হচ্ছে। কেন সহজ মনে হচ্ছে, প্রতিস্থাপন মানে কি জানো, যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলকের মান আরেকটা সমীকরণে বসানো। যেমন হচ্ছে এখানে y এর মানটা দেখো, একটা চলক y, এই চলকের মানটা তোমার হচ্ছে দেখো, এই যে এইখানে দেখো y = 3x + 4 দেওয়া, তাহলে y এর মান কি, এখানে y = 3x + 4 না, তো সেই 3x + 4টাকে যদি আমি আরেকটা সমীকরণে বসা দিতে পারি তাহলেই সেটা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখানে একটু লিখে দিব, তোমার হচ্ছে কি বলতো, 1 নং এর y এর মান, হ্যাঁ, y এর মান 2 নং এ বসিয়ে পাই। ওকে, 2 নং এ বসিয়ে পাই, তাই এটা কিন্তু প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে বলতো, 3x + y, এই যে দেখো y, দেখো 2 নং এ বসাচ্ছি, তো 2 এ কি y, y এর জায়গায় কি লিখবো, দেখো 3x + y, y এর মানটা এই যে এখানে বসাই দেবো, ঠিক আছে, কি হবে 3x + y, 3x + y না 3x + 4, আর হচ্ছে এখানে হচ্ছে কি অলরেডি 10 ছিল। তোমরা একটু ব্যাপারটা লক্ষ্য করো যে দেখো y এর জায়গায় এই যে 1 নং থেকে y এর মান লিখছি, দেখছো y এর মান, y এর মানটা লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যোগ করে দিলে এটা কত হচ্ছে বলো তো, 6x, আর হচ্ছে 4 এই পাশে চলে গেলে 10 - 4 কত, 6, আর এখানে x = 1। এই যে দেখছো, একটা বিন্দু স্থানাঙ্ক আমাদের যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে x এর মান, মানে x অক্ষের মান আর y অক্ষের মান। এই দেখো আমরা কিন্তু x অক্ষের মানটা পেয়ে গেছি, এখন আমাদের y এর মান বা y অক্ষের মানটা জানা লাগবে। তো কীভাবে পাবো বলো তো, খুব সুন্দরভাবে পেয়ে যাবো, সেটা হচ্ছে হয়ে গেল, ওই যে দেখো x এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দাও, দেখো 1 এর চাইলে বসাইতে পারো, 2 এর চাইলে বসাইতে পারো, যেভাবে বসাও না কেন উত্তর একই আসবে। তাহলে x এর মান তুমি কি করবা, x এর মান কোথায় বসাবো বলো তো, 1 এ বসিয়ে। ওকে, 1 এ বসানোটা সহজ মনে হচ্ছে আমার কাছে,
একে বসি। এখন অলরেডি ওয়াই এর আকারেই দেওয়া আছে, ওয়াই ইকুয়ালস টু কত দেওয়া আছে 3x + 4 দেওয়া আছে, 3x + 4। আচ্ছা এক্স তো আর দিব না, এক্স এর জায়গায় আমি হচ্ছে এখন 1 লিখব। দেখতে পাচ্ছ, দেখো যেখানে ছিল y = 3x + 4, ওই x এর জায়গাটাতে আমি হচ্ছে 1 লিখব এখন, কারণ যে x এর মান বসাচ্ছি। তাহলে y এর মান কত আসবে 7। এই দেখছো, আমরা এখান থেকে কিন্তু এই যে ছেদবিন্দুটা পেয়ে গেলাম। তাহলে x অক্ষের মান আর হচ্ছে y অক্ষের মান, কারণ আমরা জানি সমীকরণে এই যে x আর y যে চলক আকারে থাকে, এই চলক দিয়ে কিন্তু x অক্ষ আর y অক্ষকেই মিন করে, x অক্ষ এবং y অক্ষকে মিন করে। তাহলে সেই ক্ষেত্রে এদের ছেদবিন্দু কত হচ্ছে, সরলরেখাদ্বয়ের ছেদবিন্দু, রেখাদ্বয়ের ছেদবিন্দু, ছেদবিন্দু আর ইকুয়ালস টু তাহলে কী হবে, এক্স এর ভ্যালু 1 আর হচ্ছে কি ওয়াই এর ভ্যালু 7। এখন কথা হচ্ছে এই সেম জিনিসটা যদি আমরা ক্যালকুলেটরে করতাম তাহলে কিভাবে করতাম। ওকে, তো করার আগে ভাই একটা জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্যালকুলেটরে যদি তুমি সমাধান করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই চলকগুলো এক পাশে থাকা লাগবে আর ধ্রুবক মানগুলো আরেক পাশে থাকা লাগবে। কি বললাম, চলকগুলো থাকবে এক পাশে, মানে এক্স আর ওয়াই এই মানগুলো থাকবে এক পাশে, আর হচ্ছে এই তোমার ধ্রুবক মান মানে যে 4, 5, যে 10 যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি বলতো আরেক পাশে থাকবে। এই যে দেখো এইটার মতো না, যে 2 নম্বরের মতো, 2 নম্বরে দেখছো যে তোমার চলকগুলো এক পাশে, যে তোমার ধ্রুবক সংখ্যাটা কিন্তু আরেক পাশে। কিন্তু উপরে এই যে তোমার হচ্ছে এই একে কিন্তু এই ব্যাপারটা নাই। তাহলে তুমি একটা কাজ করো, একটু চেঞ্জ করে নাও, ব্যাপারটা একটু চেঞ্জ করে নাও, দ্যাটস ইট। তুমি হচ্ছে এটাতে তখন বলতে পারো যে তোমার হচ্ছে 3x এই পাশে চলে আসলে -3x + y = কত বলো তো 4। এভাবে বলতে পারো না, এটাকে চাইলে কিন্তু এভাবে তুমি লিখতে পারো, এটা তো তুমি জানো না। জাস্ট সাইড চেঞ্জ করছি, দ্যাটস ইট, আর কিচ্ছু করি নাই। ধরে যে এখানে লিখলাম, দুইটা কিন্তু একই, এটাও যা এটাও তাই, শুধু জাস্ট একটু সাইড চেঞ্জ করছি, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী আমাদের হচ্ছে মানগুলা বসাতে হবে। তাহলে আমরা ক্যালকুলেটর হাতে নিয়ে নিই। দেখো বন্ধুরা, তোমার হচ্ছে ক্যামেরার সামনে চলে আসছি ক্যালকুলেটর নিয়ে। এই দেখো বন্ধুরা, তোমাদের কাছে যে এই যে যাদের কাছে এই ক্যালকুলেটর আছে, আমি আরও একটা ক্যালকুলেটর আছে সেটা দিয়ে আমি তোমাদের দেখাই দিব। আগে এই ক্যালকুলেটরটা দিয়ে আমি হচ্ছে দেখে নিচ্ছি। দেখো প্রথমে হচ্ছে দেখো এখানে এই যে মোড অপশনটা আছে, দেখতে পাচ্ছ তোমরা, হচ্ছে মোড একটা অপশন আছে যে অনের পাশে। এই মোড অপশনটা তোমরা একবার না, অ্যাকচুয়ালি একবার, দুইবার, তিনবার প্রেস করবা। 3 বার প্রেস করলে যেটা হবে, যেখানে দেখো 1 নম্বরে ইকিউএন মানে ইকুয়েশনের বাংলায় হচ্ছে সমীকরণ। আমরা যেহেতু সমীকরণ সমাধান করতেছি, তাহলে দেখো ইকিউএন চলে আসছে। তাহলে এটা যে 1 প্রেস করলে আমরা হচ্ছে ইকুয়েশনে চলে যাবো। এই দেখছো, এখন আমাকে জানতে যাচ্ছে আমার কাছে যে আননোনস কয়টা, তোমার আননোনস কয়টা, আননোন মানে কয়টা তোমার হচ্ছে অজানা রাশি আছে। এখানে অজানা রাশি আছে আসলে হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। এক্স আর ওয়াই এর চলক মানে এই দুইটা চলকের মান আমরা বের করতেছি। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দুইটা দিব, যদি 3টা বের করতাম তাহলে 3টা দিতাম, মানে এক্স ওয়াই জেডও যদি থাকতো। তাহলে আমরা তোমার হচ্ছে 2 প্রেস করব। তাহলে দেখো দুইটা আননোন সলভ করার তোমার হচ্ছে অপশন আমরা চলে আসছি, যেখানে প্রথমে জানতে যাচ্ছে A1টা কি। আমার A1 হচ্ছে এক্স এর সহগ। ওকে, A1 হচ্ছে এক্স এর সহগ। তো প্রথমে আমার হচ্ছে এক্স এর সহগ কত ছিল, -3, চিহ্ন সহ বলতে হবে। তাহলে -3 = B1 হচ্ছে ওয়াই এর সহগ কত বলো তো 1। এই দেখো 1 প্রেস করব, তারপরে হচ্ছে তোমার C1 মানে হচ্ছে কনস্ট্যান্ট মানটা কত। তো কনস্ট্যান্ট মানটা এখানে যেটা হবে সেটা হচ্ছে কত বলতো, এই যে 4। ওকে 4, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে দেখো 4 প্রেস করব, 4টা দিব, ঠিক আছে, = এরপরে A2 জানতে যাচ্ছে, A2টা কত। তো A2টা হবে হচ্ছে আমার এই যে পরবর্তীতে এক্স এর সহগটা, পরবর্তী সমীকরণের এক্স এর সহগ। তাহলে এক্স এর সহগটা কি হবে বলো তো, এই যে এখানে 3 দেওয়া আছে, দেখছো, এক্স এর সহগ 3, আর ওয়াই এর সহগটা কত হচ্ছে 1, ওয়াই এর সহগ 1। এই দেখো 1 প্রেস করব। এরপরে তোমার হচ্ছে ধ্রুবক মানটা কত হবে বলো তো 10। এই যে দেখো 10। তবে দেখো ম্যাজিক হয়ে যাবে, আমরা হচ্ছে একবারে দেখো এই যে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 7, আমরা কিন্তু আমাদের মানগুলা পেয়ে গেলাম। দেখো আমাদের কিন্তু সমীকরণ সমাধান করে এই মানগুলোই আসছিল। এখন আমরা আরেকটা যে ক্যালকুলেটর আছে সেটা দিয়ে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তোমার হচ্ছে ফিরে যাওয়ারও একটা অপশন আছে, যে তোমরা কিন্তু অন্য কোনো বাটন প্রেস করলে কিন্তু ফিরে যাবে না, যেভাবে আসছো এই দেখো মোড, এই মোডটা তুমি আবার প্রেস করবা, তারপরে 1 দিবে, 1, তাহলে কিন্তু তোমরা ক্যালকুলেটরের একদম ফ্রন্ট ইন্টারফেসে আবার ফিরে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব পরবর্তী অন্য একটা ক্যালকুলেটরে কীভাবে সমাধান করা যায়।
দেখো বন্ধুরা, যাদের কাছে এই যে দেখো এই ধরনের ক্যালকুলেটরটা আছে তারা হচ্ছে একটু দেখে নাও আমরা কীভাবে সমাধান করব। দেখো এখানেও এই যে মোড অপশনটা আছে, এই মোড অপশনটা তোমরা প্রেস করবে, করলে দেখবা হচ্ছে যে ফার্স্ট স্টেপ হচ্ছে কি মোড প্রেস করবে, তাই তো মোড, এই যে এখানে একটু লিখে দিই, মোডটা প্রেস করবে। তারপরে 2 নম্বর অপশন হবে হচ্ছে তোমার, দেখো ওইখানে যখন তোমরা হচ্ছে এটা অন করবে, মোডটা প্রেস করবে, তখন 5 নম্বর অপশনে দেখবে, কত নাম্বার বললাম 5, এই 5 নম্বর অপশনে দেখবে ইকিউএন লেখা, ওই যে আগের মতন মাত্র যেটা দেখালাম সেরকম। তো ইকিউএন যদি তুমি এই যে 5 মানে যে ক্যালকুলেটরের এই যে 5 নাম্বারটা যদি প্রেস করো, তাহলে সেই ক্ষেত্রে তুমি চলে যাবে হচ্ছে তোমার এরকম আরেকটা ইন্টারফেসে, যেখানে তুমি দেখবে 4টা ইকুয়েশন দাও, 4টা ইকুয়েশন, ওকে সিরিয়ালি দেখবা 4টা ইকুয়েশন দেওয়া। তো সেখানে তুমি প্রথম 1 নাম্বার যে অপশনটা আছে সেটা প্রেস করবা, কারণ প্রথমটাই হচ্ছে কি তোমার সমীকরণ দুইটা সমাধান করার জন্য ওই তোমার হচ্ছে ফাংশনটা করে দাও। ওকে, তাহলে কি প্রেস করবে, প্রথমে মোড, তারপর হচ্ছে ইকুয়েন 5-এ যাবে, তারপর হচ্ছে এই যে দেখো 3 নম্বর স্টেপ, এটা কিন্তু 3 নম্বর স্টেপ, যে স্টেপ বোঝাচ্ছি, 3 নম্বর স্টেপে তুমি হচ্ছে 1টা প্রেস করবে, ঠিক আছে। এখানে দেখবা 3টা আসবে, দেখো 1 2 3 4, এভাবে 4 আসবে, এখানকার যে 1 নম্বরটা প্রেস করবে, তাহলে তোমরা নিজেরাই বুঝে যাবে যে কীভাবে এক্স এর সহগগুলো বসাবে, কীভাবে ওয়াই এর সহগটা বসাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা চলে যাব আমাদের সরাসরি সমাধানে। তো সমাধানে দেখো আমরা হচ্ছে বিন্দুগুলো পেয়ে গেলাম, কিন্তু আর বিন্দুটা আর হচ্ছে আমাদের ঢাল বলা ছিল, ঢালটা কত দেওয়া ছিল, এই দেখো ঢালটা হচ্ছে আমাদের দেওয়া ছিল তোমার 3। তাহলে সেক্ষেত্রে সরলরেখার সমীকরণ বের করার ফর্মুলা জানি কি, সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তাহলে y, এখানে y মানে y অক্ষ, x মানে x অক্ষ, তার মানে x আর y চলক আকারেই থাকবে, m মানে কি হবে বলো তো, ঢাল। ওকে, এখানে ঢাল কত বলো তো 3, ঢাল হচ্ছে 3। তাহলে সেই ক্ষেত্রে যে ঢাল, এই ঢালকেই তো আমরা এই যে m দ্বারা প্রকাশ করি, তাই তো, ঢালকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো, এই যে m দিয়ে প্রকাশ করি। এই যে 3 যে ঢালটা আছে এটাকে আমরা m দ্বারা প্রকাশ করি, যে ঢাল m, তাহলে এটাই কিন্তু তোমার 3, ঠিক আছে। এই যে m এর মানটাই হচ্ছে ঢাল। y মাইনাস y1 কত, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো এখানকার 7, দেখো এটা x1 এটা y1, মানে যে কোনো একটা বিন্দু জানলেই হবে, তাহলে যে কোনো একটা বিন্দু এই যে এটা, আর 3 আর এখানে x মাইনাস x1 হচ্ছে কত বলতো, এই যে 1, এতটুকু রাখলেই হতো, কিন্তু আমাদের একটু ক্যালকুলেশন করাটা বেটার, সেটা হচ্ছে কি বলতো y মাইনাস 7 3x মাইনাস 3, এখানে সবসময় মনে রাখবো যে এক্সটাকে কিন্তু আমরা পজিটিভ রাখবো, সেই জন্য বাকি সবগুলা সাইড চেঞ্জ করে দিব, 3x মাইনাস 3 মাইনাস y প্লাস 7। অতএব তোমার এটাকে একটু সাজিয়ে লিখি, 3x মাইনাস y মাইনাস 3 আর হচ্ছে তোমার এখানকার প্লাস 7 কত হয়, প্লাস 4 ইকুয়ালস টু 0, 0 ইকুয়ালস টু এটা, মানে এটা ইকুয়ালস টু 0, একই কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা, এটাই কিন্তু আমাদের সেই সরলরেখার সমীকরণ যেটা আমাদের জানতে চেয়েছিল। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো পরবর্তী অঙ্কে যেটা দেওয়া হচ্ছে গ নাম্বারটা, বলছে এ একটা বিন্দু আছে 5,3 হলে, এ একটা বিন্দু 5,3 হলে এ পি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করো। এ পি আর হচ্ছে কিউ। আচ্ছা, আমরা জানি যে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের কিন্তু 3টা বিন্দুই জানা লাগবে, মানে 3টা শীর্ষবিন্দু আর কি, এ পি কিউ এর 3টা শীর্ষবিন্দু। তো এই বিন্দু তো তুমি জানো, বলেই দিছে, কিন্তু তুমি কিন্তু পি বিন্দু আর কিউ বিন্দু জানো না। তোমাকে কিন্তু পি বিন্দু আর কিউ বিন্দুটা বের করে নিতে হবে। কিভাবে বের করবে, এই যে দেখো বলেই দিছে তোমার হচ্ছে, যেখানে বলছে এই রেখাটি এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে। একটু পার্ট বাই পার্ট করে ফেলি, যে দেখো যে প্রথমে যে সরলরেখাটি বলছে সেটা এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে যদি এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়, কোন সরলরেখাটা, ওই যে উপরে y = 3x + 4, y = 3x + 4 সরলরেখাটি এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করলে, ছেদবিন্দুতে কি হয় বলতো, কার মানটা 0 হয়, একটা মান কিন্তু 0 হয়, ছেদবিন্দুতে y এর মান কি হয় বলতো, 0। আচ্ছা, ব্যাপারটা কেমন দাঁড়ায় একটু দেখে নিই। যে ধরো একটা, এটা হচ্ছে তোমার y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে। একটা সরলরেখা এসে ধরো এই যে দেখো x অক্ষকে ছেদ করে দিছে, ধরো আমাদের হচ্ছে এই যে তোমার যেই সরলরেখার সমীকরণটা বলছে, এই সরলরেখাটা এসে x অক্ষকে দেখছো ছেদ করছে। তো ছেদ করছে, দেখো যে এই বিন্দুটা, এটা কিন্তু সেই ছেদবিন্দুটা, এটাই হচ্ছে তোমার p বলছে। তাহলে সেক্ষেত্রে দেখো এই সরলরেখাটা যদি এই যে x অক্ষকে p বিন্দুতে ছেদ করে, তাহলে একটা বিন্দু বের করতে হলে তো তোমার x অক্ষের মান জানা লাগবে, y অক্ষের মান জানা লাগবে।
তো এটার ক্ষেত্রে কি হয় জানো, এই যে দেখো এটার এক্স অক্ষের মান তুমি জানো না, কিন্তু ওয়াই অক্ষের মানটা কিন্তু কি হয় বলতো, 0 হবে। কেন 0 হবে? যদি একটু 0 না হতো, যদি এক্স এই যে এখানে ওয়াই অক্ষের মানটা যদি 0 না হতো, তাহলে ও একটু হলে কি উপরে বা নিচে নেমে যেত না? আমরা তো জানি যে ওয়াই অক্ষের মানের জন্য আমরা উপরে বা নিচে যাই, যদি পজিটিভ মান থাকে তাহলে একটু উপরে উঠি, নেগেটিভ মান থাকলে নিচে চলে যাই। কিন্তু এখানে ওয়াই অক্ষের মান নাই বিধায় আমরা হচ্ছে এই এক্স অক্ষের উপরে থাকতে পারতেছি। ঠিক আছে, তার মানে এক্স অক্ষের উপরে যতগুলো মান আছে সেখানে কিন্তু ওয়াইয়ের মানটা কত বলো তো, 0। ওয়াইয়ের মান বলতে ওয়াই অক্ষের মানটা 0। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যে ওয়াই অক্ষের মান 0 কোথায় বসাবো বলো তো? ওই যে সমীকরণে বসাবো। কারণ কি, ওয়াই অক্ষের মান আমি তো বলেই দিছি যে ভাইয়া, যে এখানে যে তোমার যে সমীকরণটা দেওয়া থাকে, এই সমীকরণে এক্স আর ওয়াই যে চলক আকারে আছে, এই এক্স আর ওয়াই মানে হচ্ছে কি বলতো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। ওকে, তাহলে সেক্ষেত্রে এই বিন্দুতে, যে এই বিন্দুটাতে তোমার এক্স অক্ষের মান তুমি জানো না, কিন্তু ওয়াই অক্ষের মান তুমি জানো 0। তাহলে ওয়াই অক্ষের মানটা বসাই দাও এই যে সমীকরণে, যে ছেদ করছে তাকেই বসাবো, তার ওখানেই বসাবো। ঠিক আছে, আবার অন্যটাই বসাই দিব না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 4 এ পাশে আসলে -4, এখানে 3x, তাহলে দেখো এখানে 3টা গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে বলতো, ভাগ হয়ে যাবে। তাহলে x = কি, -4/3, x = -4/3। ওকে, আশা করি তোমার হচ্ছে এটা বুঝতে পেরেছ। তাহলে এটা বিন্দুটা কি হবে বলতো, -4/3। তার মানে এটা আমরা তো হচ্ছে বোঝানোর জন্য আঁকছি, বাট এটা কিন্তু এই দিকে হবে না, হবে কোন দিকে বলতো, এই যে এই পাশে। অ্যাকুরেটলি আমরা জাস্ট বোঝার জন্য আঁকছি। এরকম কখনো যদি আমরা না বুঝতে পারি তাহলে এটা নিজেদের মতন এঁকে নিব। একদম আঁকাটা যে অ্যাকুরেটলি হতে হবে ব্যাপারটা কিন্তু মোটেও এমন না, শুধু জাস্ট ছেদ করতেছে কোথায় এটা যেন আমরা জানতে পারি, এই দ্যাটস ইট। এতটুকু কনসেপ্ট যেন আমাদের ক্লিয়ার থাকে। তাহলে কত হচ্ছে, -4/3, 0। এক্সের মান ঋণাত্মক, অবশ্যই বাম দিকে, সেই জন্য। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে একটা বিন্দু পেয়ে গেলাম, যে পি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত পাচ্ছি, p -4/3, 0। এই যে একটা শেষ, এরপর লাগবে কিউ বিন্দু। কিউ বিন্দুটা কীভাবে পাবো, এই যে দেখো তোমার এই যে অপর একটা সরলরেখ আছে, এটা আবার ওয়াই অক্ষকে ছেদ করে। এবার এক্স অক্ষকে ছেদ করছে কিনা আমি জানি না, বাট ওয়াই অক্ষকে ছেদ করে কিউ বিন্দুতে। ওকে, কিউ বিন্দুতে। তাহলে সেক্ষেত্রে কোন 3x + y = 10, 3x + y = 10। তাহলে 3x + y = 10 রেখাটি ওই আগের মতন এই কথাটাই লিখতে হবে। ধরো ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করলে, কিউ বিন্দুতে ছেদ করলে ওই ছেদবিন্দুতে কি ওয়াইয়ের মান, সরি এখানে আর ওয়াইয়ের মান, এখানে এক্স এর মান 0 হবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বলো তো, একটু দেখি। ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ একটু বাঁকা হয়েছে হয়তো, বাট আচ্ছা একটু ঠিক করে দেখি। ঠিক আছে, এরপরে তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে আমি ধরে নিলাম আমার সরলরেখাটা এইভাবে ধরো ছেদ করে গেছে ওয়াই অক্ষকে। ঠিক আছে, এইভাবে নাও হতে পারে, তোমার নিচেও হতে পারে, বাট আমি ধরে নিচ্ছি ধরো এইভাবে। তাহলে আমার এই ছেদবিন্দুটা বের করতে হবে। আমি জানি এই ছেদবিন্দুতে এক্স অক্ষের মান আবার কী হয় বলতো, 0। এই ওয়াই অক্ষের উপরে এক্স এর মান কি বলতো, 0। ওকে, তাহলে এই 0টা আমি যদি সমীকরণে বসাই দিই তাহলে আমার কাজ শেষ। সমীকরণ কী ছিল, ওই যে এটা 3 × 0 y = 10। ঠিক আছে, তাহলে 3 সাথে 0 গুণ হলে এখানে কি y = 10 হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার বিন্দুটা কি হবে বলো তো, তাহলে আমার কিউ বিন্দুটা হচ্ছে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু কত, 10। তাহলে আমি পি বিন্দু পেয়ে গেলাম, কিউ বিন্দু পেয়ে গেলাম। আচ্ছা, কেউ কিন্তু এটা করো না যে হচ্ছে ভাইয়া প্রথমে তো ওইখানে যে মানটা পাইছিলাম সেটা তো আগে রাখছি, এখানকার মানটা পরে কেন রাখলাম, কারণ এটা ওয়াই অক্ষের মান। আর আমরা একটা বিন্দুর স্থানাঙ্কে সবসময় কিন্তু এক্সটা আগে হয়, মানে এক্স অক্ষের মানটা আগে হয়, ওয়াই অক্ষের মানটা কি হয় বলো তো, পরে হয়। ওকে ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে কিউ বিন্দু পেলাম, আর হচ্ছে পি বিন্দু পেয়ে গেছি, আর এই বিন্দু তো আমাদের দেওয়াই ছিল। এটা এখন ব্যাপারটা মুছে দিচ্ছি। আর এই বিন্দুটা কি হবে, এই বিন্দুটা হচ্ছে 5,3। তাহলে 3টা বিন্দু জানি, আর 3টা বিন্দু দিয়ে যদি আমাদের তোমার ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে ক্ষেত্রফল বের করার ফর্মুলাটা কিন্তু খুবই সহজ। এটা আমরা হচ্ছে এখান থেকে সলিউশন একটু দেখে নিচ্ছি। এখান থেকে এই যে চলে আসছে, তোমার হচ্ছে বিন্দুগুলো জাস্ট স্থাপন করে দিব। কীভাবে স্থাপন করবো, স্থাপন করার কিন্তু আলাদা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে কি বলতো, এই যে প্রথমে সব এক্স এর মানগুলো বসাবো, আর যেই বিন্দু থেকে শুরু করব ওই বিন্দুটা কিন্তু আবার রিপিট করতে হবে। দেখছো 5,3 দিয়ে শুরু করছিলাম,
তাহলে দেখো শেষও 5,3 দিয়েই হবে। কারণটা কি বলো তো? কারণটা হচ্ছে ধরো এখানে তোমার এ বিন্দু, এটা এ, এটা পি, এটা এ, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে কিউ। তাহলে ধরো তুমি এই বিন্দু থেকে পি বিন্দু গেলা, পি বিন্দু থেকে কিউ বিন্দু গেলা, তাহলে কি তুমি ত্রিভুজ পেয়ে যাবে? না, কারণ তুমি এটা কিন্তু ত্রিভুজ হচ্ছে না। তুমি যদি আবার না পুনরায় এই বিন্দুতে ফিরে আসো, এই দেখছো ফিরে আসতে হবে, যে বিন্দু থেকে শুরু করছো যাত্রা সেই বিন্দুতে আবার ফিরে আসলেই তুমি ত্রিভুজটা পাচ্ছ। তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু আবার হচ্ছে ওই বিন্দুতেই ফিরে আসতে হবে। তাহলে উপরে হবে সব এক্স এর মান, নিচে হবে কি বলতো সব ওয়াই এর মান। এরপরে কি? এরপরে হচ্ছে ছোট্ট একটা গল্প। গল্পের তোমার হচ্ছে বিষয়টা কি? সফলতা আর ব্যর্থতা দিয়ে। তোমার জীবনের সফলতা এবং ব্যর্থতা এটা হচ্ছে কিভাবে কাউন্ট হয় বলো তো? প্রথমে এক একে ব্যর্থতা আসে, তোমাকে চেষ্টা করে হারানোর, কিন্তু তুমি যদি পরিশ্রমী হও, না ভয় পাও, তাহলে তুমি কিন্তু অবশ্যই সফলতা অর্জন করবে। তো এখানেও সেম, এই যে দেখো গণিতে এখানেও সেম হয়, একে একে জীবনের ডাউনফল দেখছো, এই যে দেখো ডাউনফল, ডাউনফলের গ্রাফ কি যেদিকে না এইভাবে যায় না, এইভাবে। তাহলে প্রথমে আগে এইভাবে ভেবে তোমাকে গুণ করে নিতে হবে, জাস্ট সিকোয়েন্স মনে রাখার জন্য। এই যে গুণ করার সিকোয়েন্সটা যেন তুমি মনে রাখতে পারো, সেই জন্যই আসলে এই পদ্ধতিটা অবলম্বন করা। তাহলে প্রথমে ধরো এইভাবে ভেবে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এই লাইনটার আগের লাইনটা আমি করে দিচ্ছি তোমাকে, একবারে ক্যালকুলেশনটা না করে এই লাইনটার আগের লাইনটা আমি তোমাকে করে দিচ্ছি। একটু লক্ষ্য করো যে প্রথমে 5 আর 10 মাল্টিপ্লাই করলে কত হয় বলো তো? 50। মানে প্রথমে এইভাবে ভেবে মাল্টিপ্লাই করতে হবে। তারপরে 0 আর হচ্ছে 0 মাল্টিপ্লাই করলে কত বলো তো? 0। ওকে, তারপরে এইবার এখানে খেয়াল করে দেখো তোমার -4, এই যে দেখো -4/3 × 3, তাহলে কাটাকাটি করলে থাকবে কি বলো তো? -4। এই যে দেখো -4, এটা শেষ। এরপরে একটু ছোট্ট পজ নিয়ে নিব, এক একে এত হারলাম, একটু মাইনাস দিয়ে একটু বিরতি নিব, বিরতি নিয়ে কী করবো? এরপরে কামব্যাক দিব, এমন পড়ালেখা করব। এই যে দেখো সবাইকে তাক লাগাই দিব। তাহলে কি, এই যে তোমার হচ্ছে সফলতার গ্রাফটা কি উপরের দিকে যায় না? তাহলে 3 0 0, তারপরে 10 ইন্টু, এই যে দেখো কত বলো তো? এই যে 10 ইন্টু, ওকে 10 ইন্টু -4/3। তাহলে এখানে কিন্তু কাটাকাটি করার কোনো অপশন নাই, তার মানে কাটাকাটি যদি না যায় তাহলে লবের সাথে লব গুণ, হরের সাথে হর, লবের সাথে লব গুণ, হরের সাথে হর, তাহলে এটা কত হবে? -40/3, কারণ এই 10-এর নিচে আমি 1 ধরে নিতে পারি। এরপর কি 0 × 5, তো 5-এর সাথে 0 গুণ করলে 0, এই যে শেষ এইটা। এরপর যখন এই মাইনাসটা তুলে দিব, দেখো মাইনাসটা যখন তুলে দিব তখন কি সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই যে মাইনাসের পরে যতগুলো চিহ্ন ছিল সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এরপরে ছোট্ট একটা ক্যালকুলেশন করবো, একবারে যে আমরা ক্যালকুলেটরে তুলেও দিই তাও কিছু না। তাহলে ছোট্ট ক্যালকুলেশন করলে যে দেখো এটা আসে, এরপরে কি বলতো? এটা যদি আমি কাটাকাটি করে দিই 2 দিয়ে, তাহলে কত? 89/3। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা আজকে পুরো ক্লাসটা খুব ভালোভাবে, সুস্পষ্টভাবে, সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।